দেখছেন এটি নিউজ। দুপুর ৩টা নিউজ আওয়ারের সঙ্গে রয়েছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চলতি বছর নয়, আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আদালতের সিদ্ধান্তের আলোকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোটায় পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রীকে শিক্ষকদের দাবি জানানো হবে মন্তব্য করে তাদেরকে কর্মবিরতি প্রত্যাহারেরও অনুরোধ করেন ওবায়দুল কাদের। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে 2025 সালের 1 জুলাই। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন জনপ্রিয় খেলা সম্প্রচারকে কেন্দ্র করে অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে হাজার কোটি টাকা। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এই জুয়ার সাইটে চলছে এই অপকর্ম। এক্ষেত্রে কেন ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। প্রযুক্তির কল্যাণে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট সহ জনপ্রিয় খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব খেলা সম্প্রচারের সময় অনলাইন জুয়া বা বিভিন্ন বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়, যেখানে দেশের জনপ্রিয় ক্রিকেটার থেকে শুরু করে চলচ্চিত্র তারকাদের দেখা যাচ্ছে। তাদের প্রলোভনে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন ক্রীড়াপ্রেমীদের অনেকে। বেসরকারি সংস্থা লাইফের গবেষণা মতে দেশে জুয়ার বিভিন্ন সাইটে কমপক্ষে 12 লাখ ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে 4 থেকে 5 লাখ আইডি থেকে নিয়মিত জুয়া খেলা হয়। এসব সাইট গাণিতিকভাবে এমন করে সাজানো যে একজন জুয়ারি 10 বার খেলার জন্য বিনিয়োগ করলে সে 6 থেকে 8 বার জয়ী হয়, বাকি সময় হেরে যায়। সেই লোকসানের টাকা তোলার ফাঁদে পড়ে নিঃস্ব হয় বেশিরভাগ। জুয়ার সাইটগুলো রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়। জুয়ার টাকা দেশের মোবাইল ব্যাংকিংয়ে জমা হয়। সেই টাকা দেশে থাকা তাদের ডিলার বা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে। এরপর অনলাইন ভিত্তিক অ্যাপে বিনিয়োগ করে ডলারে রূপান্তর করে। সেই ডলার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে পাচার করা হয়। অনেকে আবার হুন্ডির মাধ্যমেও পাচার করছে। দেশে 3000-এর বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে প্রতি মাসে প্রায় 150 কোটি টাকা পাচার হচ্ছে। অনলাইন জুয়ার অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। তাদের মতে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে জুয়ার প্রসার ঘটানো হয়েছে। যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটির প্রতিপালন না করে সরকার যেটা করছে এই অপরাধকে আরো বিকশিত করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ স্বীকার করছে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার বাড়লেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নতুন সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় এর সংশোধন বা অনলাইন গ্যাম্বলিং নিয়ন্ত্রণ আইন চান CID প্রধান। এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। CID বলছে পাচারে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে প্রায় 50,000 মোবাইল ব্যাংকিং সার্ভিসের হিসাব স্থগিত করা হয়েছে। অসংখ্য ডিপোজিট মেথড অ্যাভেলেবেল আছে। আপনি যে মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা। সংকোচনমুখী মুদ্রানীতি ও সুদহার বাড়িয়েও মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। চাহিদা এবং সরবরাহ ব্যবস্থায় গলদ থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের। এজন্য সরকারের সমন্বিত উদ্যোগ ও বাজার তদারকি আরও জোরদারের পরামর্শ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলাম শুভ রিপোর্ট।
টানা 2 বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে টালমাটাল দেশের অর্থনীতি। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় বাড়ছে না আয়, যার প্রভাব জনজীবনে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারের নেয়া পদক্ষেপেও মিলছে না সুফল, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে গড় মূল্যস্ফীতি 9.73%, যা অর্থবছর ওয়ারি হিসেবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। পুরো বছরে কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি 9%-এর নিচে নামেনি। এমনকি গত 12 মাসের মধ্যে 7 মাসেই খাদ্য মূল্যস্ফীতি 10%-এর বেশি ছিল। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে জানিয়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সরবরাহ যদি না বাড়ে তাহলে শুধুমাত্র চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। পণ্যের সরবরাহ যাতে একেবারে নির্বিঘ্ন থাকে সেজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 2 নম্বর, রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 3 নম্বর, বাজার ব্যবস্থাপনা যেটাকে বলে, বাজারে যাতে সব বাজারটার যে সুপারভিশন সেটা যেন থাকে, যাতে করে ওখানে প্রতিযোগিতা কাজ করে। অর্থনীতিবিদ হেলাল উদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকারের উপর থেকে সরকার হয়তো ব্লেম যেটা তার যে পলিসিগত যে ব্যর্থতা, ফেলোর বাস্তবায়নের, সেইটা হয়তো ব্যবসায়ীদের উপর দিতে পারছে, কিন্তু সমস্যার ক্ষেত্রে সমাধান হচ্ছে না। আমি মনে করি যে বাজার অর্থনীতির যে মূল ইসেন্স, যে মর্মার্থ, সেটার মধ্যে থেকে বস্তুনিষ্ঠ পরিসংখ্যান দিয়ে যেখানে যেখানে গ্যাপ আছে সেটাকে রিকগনাইজ করতে হবে। সেটা আগে থেকেই মনিটর করতে হবে যে আমার কোন সময় গ্যাপ হতে পারে, আগে থেকেই নীতি সহায়তা দিয়ে পর্যাপ্ত আমদানি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আসন্ন নতুন মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। গেল কয়েকদিন ধরেই চড়া সবজির বাজার, তার ওপর কাঁচামরিচ আর পেঁয়াজের অতিরিক্ত দামে নাজেহাল অবস্থা ক্রেতাদের। বাজার মনিটরিং করার যৌক্তিক পর্যায়ে দাম রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। এদিকে সবজির দাম সামনে আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা মিলল জলাবদ্ধতার। শুক্রবারের বৃষ্টিতে জমা পানি নেমে না যাওয়ায় দেরি করেই দোকান বসান বিক্রেতারা। ছিল না ক্রেতাদের তেমন আনাগোনাও। সবজির বাজার ছিল গেল কয়েকদিনের ধারাবাহিকতায় ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দামে মিলছে বিভিন্ন সবজি। রাজধানীর রামপুরা, মালিবাগ ও খিলগাঁও বাজারে সবজি বিক্রি হচ্ছে কারওয়ান বাজারের চাইতেও বাড়তি দামে। কাঁচামরিচ আর পেঁয়াজের দামে নাজেহাল অবস্থা ক্রেতাদের। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় 100 টাকা বেড়ে 400 টাকা ও পেঁয়াজ 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। এদিকে আবারও বেড়েছে মুরগির দাম। 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 190 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়। দেখলাম যে 20 টাকা 30 টাকা সব জিনিস বেশি। যেখানে কিনতাম আমি মরিচ 250 গ্রাম, তার এখন অর্ধেক কিনতে হইতেছে আমার। অনেকেই দেখছে ইচ্ছা মতো দাম চাচ্ছে। এটা যে মনিটর করা, এটা যে তদারকি করা, বা এটা যারা ইলিগাল ভাবে দাম চাচ্ছে, বা এখানে কোনো জবাবদিহিতা নেই এক কথায়। শুক্রবার সারাদিন বৃষ্টির কারণে বেচাকেনা করতে পারেননি বলে জানান বিক্রেতারা। আগে থেকেই চড়া সবজির বাজারে বৃষ্টির প্রভাব পড়তে পারে বলেও জানান তারা। কালকে সারাদিন তো এখানে পানি ছিল, পানির কারণে বেচাকেনা করতে পারে না। বৃষ্টির প্রভাবটা আরো একদিন পরে যে আপনার পড়বে আর কি। কালকে টাস্কটা ঠিক আছে, এর তো কোনো বাড়তি নাই আর কি। বৃষ্টিও ওই হিসাবে খালি মরিচটা একটু বাড়তি। নিয়মিত বাজার মনিটরিংয়ে বাজার ভেদে দামের তারতম্য বন্ধ করার পাশাপাশি সবজির দাম যৌক্তিক পর্যায়ে আনার দাবি ক্রেতাদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। মহাখালীতে যত্রতত্র পার্কিং যেন নিয়মে পরিণত হয়েছে। সড়কের দুপাশে দূরপাল্লার গাড়ির সারি, 4 লেনের সড়ক 2 লেনে পরিণত হয়েছে। এর ফল তীব্র যানজট এই এলাকায়। আরও জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজধানীর মহাখালীতে যানজট যেন নিত্যসঙ্গী। প্রতিদিন সকাল সন্ধ্যায় আটকে থাকে অনেক গাড়ি। এজন্য দায়ী দূরপাল্লার বাস, বলছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ। তাদের অভিযোগ, টার্মিনাল থেকে বাসগুলো বের হতে কিংবা সড়কে রেখে দেয় এই যানজট। 2 সারি করে বাস পার্কিং করে রাখে, যে কোনো মুহূর্তে ভিতর থেকে গাড়ি বের হচ্ছে, ঢুকছে।
তো এই ধরনের সমস্যার কারণে এই জায়গাটায় যেই পরিমাণ জ্যামের সৃষ্টি হয়, এটা একদম ঢাকা শহরের মানুষই একমাত্র বলতে পারবে যে কত বড় ভোগান্তি তাদের জন্য। মাদারীপুর থেকে আমার মনে হয় যে ঢাকা আসছি 2 ঘন্টা 2.5 ঘন্টার মাধ্যমে চলে আসছি সায়দাবাদ, আর এই পর্যন্ত আমার লাগে যে মনে হয় যে আরো 2-2.5 ঘন্টা চলে গেছে এখানে আসতে। বাস চালকরা জানান টার্মিনালের জায়গা স্বল্পতায় সড়কে গাড়ি রাখেন তারা। ওর ভিতরে ওই পিছনে কাজ চলতেছে, ব্যাগ কিছু মিলে আপনাদের কিছু কাজের গাড়ি টাড়ি ঢুকে হেদরও জায়গা রাখতে হয়, তাহলে কিভাবে গাড়ি আমরা রাখবো, কোথায় রাখবো? টার্মিনালের ভিতরে জায়গা নাই, আর এই জন্য আমরা টাঙ্গাইলে গাড়িগুলো এক সাইড দিয়ে বইরা যাই আমরা। এখন মানে আমরা যাবো কোথায়? যাওয়ার মতো তো আমাদের জায়গা নাই, টার্মিনালেও জায়গা নাই, দেখা যায় এটা তো আসলেই গাড়ি চলার একটা রাস্তায়। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, মহাখালী থেকে প্রতিদিন প্রায় 1500-র বেশি বাস ছেড়ে যায়, তবে সেখানে পার্কিং এর জায়গা মাত্র 400 বাসের। টার্মিনালে কিছু সংস্কার কাজ করা হলে যানজট কিছুটা কমানো যাবে বলে আশা তার। এই টার্মিনালে ধারণ ক্ষমতা হইল 400+, আর এখান থেকে গাড়ি চলে 1500+। তো স্বাভাবিকভাবেই যখন নিচের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শহরে গাড়িগুলি আসে, তখন এই টার্মিনালের একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি দাবি করেন, গেটলক সার্ভিস চালুর পর কমে এসেছে যানজট। 400 গাড়ির এখানে যদি 2000 গাড়ি আসে, তো সেক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। তো আমরা সেই বিশৃঙ্খল অবস্থা সামাল দেওয়ার জন্য আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক মহাখালী টার্মিনালের যে আগের অবস্থা ছিল, তা থেকে আমরা অনেকটা উত্তরণের পথে আছি। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। বৃষ্টি ও জলজটের খবর। রাজধানীতে ভারী বৃষ্টির পর জলজট এখনো পুরোপুরি কাটেনি। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পানি আজ শনিবার পর্যন্ত দক্ষিণ ঢাকার মতিঝিল হাইকোর্ট এবং বুয়েট এলাকা সহ বেশ কিছু জায়গায় পানি জমে আছে। এতে চলাচলে বেড়েছে ভোগান্তি। কখন নামবে এই পানি তা নিয়ে উদ্বেগে বাসিন্দারা। আজ সকালেও জলজটের দুর্ভোগে অফিসে আসতে গিয়ে সমস্যায় পড়েছেন কর্মজীবীরা। গভীর রাতেও পরিস্থিতির উন্নতি হয়নি, তবে সকালে পানি কমেছে। এখনো রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা কাটেনি। রাজধানীর পলাশী মোড় এলাকা থেকে জলাবদ্ধতার খবর জানিয়েছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি পলাশীর মোড় সলিমুল্লাহ যে হল, সেই হলের ঠিক উল্টো পাশের যেই সড়কটি, সেই সড়কটিতে। আমি একটু বলার আগে একটু দেখাতে চাই, 24 ঘন্টা কিন্তু অলরেডি চলে গেছে। ঢাকা শহরের বেশিরভাগ রাস্তায় যদিও সকাল থেকে বলছিলাম যে পানি নেমে গেছে, কিন্তু বুয়েট কিংবা ঢাকা ভার্সিটির ভেতরে বেশ কিছু হলের সামনে এবং এই যে সড়কটি দেখছেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে কিন্তু ফুলা রোড থেকে শুরু করে পলাশীর মোড় পর্যন্ত গতকালকেও অনেক বেশি পানি ছিল। আজকেও কিন্তু সেই পানি কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং এই পানি যে আজকে খুব সহসা নেমে যাবে বিষয়টা কিন্তু সেটাও না। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গতকালকে যে পরিমাণ পানি ছিল তার হয়তো মানে অর্ধেকও ঠিক মতো নামেনি। অর্থাৎ এই জায়গার যেই পানি যাওয়ার যেই রাস্তা, সেটির অবস্থা খুবই খারাপ, অর্থাৎ সেই যাওয়ার কিন্তু সেখানে জায়গা নেই। এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন থেকে আসলে গতকালকে এই সড়কে তারা কাউকে দেখতে পাননি, এবং আজকেও যে পানি সরানোর জন্য কাজ করা, সকাল থেকে কিন্তু সেরকম লক্ষ্য করা যায়নি। তো সেই পানি আসলে কখন নাগাদ সরবে বা সরতে আরো কতক্ষণ সময় লাগবে সেটি কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে এই ছিল জলাবদ্ধতার খবর। এই সড়ক থেকে হয়তো পরবর্তীতে অন্য কোনো সড়কে পানি জমে আছে কিনা কিংবা কোনো খবরাখবর আছে কিনা সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা এবং জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জে নদীর পানি কমেছে। কমেনি বন্যা কবলিত মানুষের দুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে পানি কমলেও ব্রহ্মপুত্রের চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে কর্মহীন হয়ে পড়ছে মানুষ, অপরদিকে খাবার পানি ও খাদ্যের অভাবে চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। তবে দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। তলিয়ে গেছে রাজবাড়ীর সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল। জামালপুরে গত ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় জামালপুর ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় বৃষ্টি কম হয়, সুনামগঞ্জের নদীর পানি কমেছে, তবে হাওরের পানি নামছে ধীর গতিতে, ফলে ভোগান্তি বেড়েছে হাওর পাড়ের মানুষের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রথম জেলা হিসেবে শিগগিরই ঠাকুরগাঁওকে শিশুশ্রম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর বিএফটিসিতে শিশুশ্রম প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশ থেকে শিশুশ্রম নিরসন সম্ভব হবে বলে অনুষ্ঠানে আশা করেন শ্রম প্রতিমন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদ বিতর্কে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে জয়ী হয় রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতার্কিকরা। প্রস্তাবের পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ শিশুশ্রম বন্ধে ১০ দফা সুপারিশ তুলে ধরেন। এই কাজে রাষ্ট্র ও বিভিন্ন দাতা সংস্থার টাকা সঠিকভাবে ব্যবহার হয় কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে পারব। শিশুশ্রম মুক্ত হয়েছে ঠাকুরগাঁ, এবং গত 10 দিন আগে আমরা রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশুশ্রম মুক্ত করব। নিশ্চয়ই সরকার নানা পদক্ষেপ চেষ্টা করছেন, কিন্তু সেই পদক্ষেপের বাস্তবায়নের জায়গায় কিন্তু আমরা মনে করি এখনো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারিনি। দেশে বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুর সংখ্যা 4 কোটির বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিহত 12 লক্ষ শিশু রয়েছে। 38,000 শিশু অতি ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত রয়েছে। সারা দেশের 50 শয্যা হাসপাতালগুলো পর্যায়ক্রমে 100 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে নীলফামারীর সংগলসী ইউনিয়নের দিঘলডাঙ্গিতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারা বাংলাদেশেই 50 থেকে 100 করার জন্য তালিকা দেওয়া আছে। আমরা প্রায়োরিটি বেশি কোন জায়গায় করা বেশি দরকার সেইভাবে আমরা করব। একবারে তো সব কিছু করা সম্ভব না, তবে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। এই 5ম যে 5th সেক্টর প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে কাজ করব। রসগোল্লার পর এবার জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ব্রোঞ্জের তৈরি গহনা। সংশ্লিষ্টরা আশা করছেন এই স্বীকৃতি জেলার জলিরপাড়ের ব্রোঞ্জের গহনার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। পাশাপাশি ঐতিহ্যবাহী ব্রোঞ্জের তৈরি গয়নাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শত বছরের পুরনো গোপালগঞ্জের ব্রোঞ্জ মার্কেট। মকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের ব্রোঞ্জের গহনা সারা দেশের মানুষের কাছে বেশ সমাদৃত। একসময় দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও বিক্রি হয়েছে। তখন থেকেই জলিরপাড়ের এই গহনা মার্কেটকে ছোট কলকাতা বলে আখ্যায়িত করতেন বণিকরা। তবে আধুনিকতার ছোঁয়া না লাগায় বাজার হারিয়েছে ব্রোঞ্জের গহনা। তবু এই শিল্পকে টিকিয়ে রেখেছে মকসুদপুরের শতাধিক পরিবার। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বৃহস্পতিবার এই শিল্পের ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতির কথা জানান। শত বছর ধরে তৈরি হয়ে আসা এই গহনা জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি গহনা শিল্পী ও বিক্রেতারা। আনন্দ ভাগাভাগি করতে করেছেন মিষ্টি বিতরণ। তবে ব্যবসা বৃদ্ধি, কাঁচামালের সহজলভ্যতা ও রপ্তানির জন্য চেয়েছেন সরকারের সহযোগিতা। আমরা কিভাবে সামনে আরো ভালোভাবে এই জিনিসটার মান ধরে রাখতে পারবো, কিভাবে আমরা বিশ্ববাজারে আমরা যাতে আরো পরিচিত হইতে পারি, আমরা সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন। মাইক্রো কালার বিভিন্ন ধরনের আমি চেষ্টা করতেছি নিজের প্রচেষ্টায়। এখন যদি সরকার আমাদের একটু লক্ষ্য দেয়, এটা আমি আরো উন্নত করতে চাই। ব্যবসায়ীরা আশা করছেন জিআই স্বীকৃতির কারণে তাদের ব্যবসার প্রসার ঘটবে, কারিগররা পাবেন ন্যায্য দাম। বাংলাদেশে এই প্রথম কোনো গহনা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং অলরেডি আমরা জানি যে এটা হচ্ছে বিলুপ্তপ্রায় একটা পণ্য।
শিল্পটিকে টিকিয়ে রাখতে কুটির শিল্প নগরী গড়ে তোলা, গহনার নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। ব্রোঞ্জের গহনাটি বাংলাদেশের এ পর্যন্ত 43টি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যে গহনা হিসাবে এটি প্রথম গহনা হিসাবে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সরকারি চাকরি ছেড়ে দেশীয় মাছের হ্যাচারি করে ভাগ্য বদলেছে নওগাঁর কাশিমালা গ্রামের পিয়াল হোসেন। তার হ্যাচারির রেণু পোনার মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে মাছ চাষিরা আসেন রেণু নিতে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের পিয়াল হোসেনের হ্যাচারি। শিং, মাগুর, ট্যাংরা, গুলশা ট্যাংরা, পাবদা, কই, তেলাপিয়া, পাঙ্গাস সহ কয়েক প্রজাতির মাছের ডিম থেকে রেণুপোনা উৎপাদন করেন তিনি। ছেড়ে দিয়ে আসে মৎস্য হ্যাচারি তৈরি করেছি। করার পর বছরে আমার আয় আসে 1 থেকে 1.5 কোটি। আমার এখানে কর্মসংস্থান 7 থেকে 8 জন কর্মচারী পরিশ্রম করে। পড়াশোনা শেষ করে বগুড়া ফিশারিতে কেমিস্ট হিসেবে চাকরি জীবন শুরু করেন পিয়াল। নিজে কিছু করার ভাবনা থেকে 2020 সালে চাকরি ছেড়ে নিজের গ্রামে গড়ে তোলেন বীর মুক্তিযোদ্ধা মৎস্য হ্যাচারি ও মৎস্য খামার। প্রথমে এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে শুরু করলেও এখন বছরে তার আয় 1 থেকে 1.5 কোটি টাকা। শুধু নিজের ভাগ্য বদলই নয়, এই হ্যাচারিতে কর্মসংস্থান হয়েছে 10 থেকে 15 জন স্থানীয় যুবকের। ধুইতে হয়, আবার ধুইতে হয় এবং মাছ আগে পারে দিতে হয়, ইনজেকশন করতে হয়, করে এখানে থাকে আমার সংসার মোটামুটি ভালো চলে। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি সহযোগিতা করি। এই সহযোগিতার ফলে কিছু টাকা পাই, এই টাকা দিয়ে আমার হাত খরচ হয়। পিয়ালকে যুবকদের আইকন বলা চলে। সদিচ্ছাই তাকে আজকে এই উন্নতির শিখরে পৌঁছায়। এখানে ভালো রেণু অথবা পোনা পাওয়া যায়। আজকে আমি আসছি এখানে গোলসা মাছের রেণু নেওয়ার জন্য। এর আগেও নিয়ে গেছি, খুব ভালো প্রোডাকশন পাইছি। এখানকার রেণুপোনা সরবরাহ করা হয় সারা দেশে। জেলায় মৎস্য হ্যাচারির আরও সম্প্রসারণ চায় মৎস্য বিভাগ। তো বেশ কিছু তরুণ উদ্যোক্তা এই হ্যাচারি স্থাপনের মাধ্যমে তারা কিন্তু সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। যারা উদ্যোক্তা আছে, নতুন নতুন প্রজাতি, দেশীয় প্রজাতিগুলো যারা রেণু উৎপাদনে আগ্রহী, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা আমরা প্রদান করে থাকি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দলের অভ্যন্তরীণ চাপ ও অসংলগ্ন আচরণের পরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের এক নির্বাচনী প্রচার সভায় বাইডেন বলেন, আমিই প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না। এ সময় হাল ছাড়বেন না বলে স্লোগান দেন উপস্থিত সমর্থকরা। বাইডেন বলেন, সরে দাঁড়ানোর জন্য অনেকেই জোরাজুরি করছে, কিন্তু তিনি ট্রাম্পকে আবার হারিয়ে দিতে আত্মবিশ্বাসী। আমেরিকানরা একজন প্রেসিডেন্ট চায়, স্বৈরশাসক নয় বলেও মন্তব্য করেন বাইডেন। গত 27 জুন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে নিজ দল ও দাতাদের থেকে বাইডেনের সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। এ পর্যন্ত নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্তত 19 জন আইন প্রণেতা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে গত দুদিনে ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য বাইডেনকে সমর্থন দিয়েছেন। রাশিয়ার পাশে থেকে বন্ধুত্বের নিদর্শন রাখল ভারত। অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র থেকে রুশ কর্মকর্তাদের বিদায় নিশ্চিত করতে এবং ইউক্রেন ও রুশ সেনা সরানোর দাবিতে একটি প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়, কিন্তু ওই ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। জাতিসংঘে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 99টি দেশ, বিপক্ষে পড়ে মাত্র 9 দেশের ভোট। ভারত সহ 60টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রায় 2.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে একবারও মস্কোর বিরুদ্ধে ভোট দেয়নি নয়াদিল্লি। সম্প্রতি মোদির রাশিয়া সফর নিয়ে কটাক্ষ করেছে যুক্তরাষ্ট্র, তারপরও রাশিয়ার পাশ থেকে সরছে না ভারত। নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত 22 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে শতাধিক শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার সকালে মধ্য নাইজেরিয়ার মালভূমি রাজ্যের জোস নর্থ জেলার সেন্স একাডেমি স্কুলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় স্কুলটির শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত 22 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে অন্তত 132 জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 40 জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
স্কুল ভবন ধসের ঘটনায় শোক প্রকাশ করেছে নাইজেরিয়ান সরকার। আহতদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্বল কাঠামো এবং নদী তীরের কাছে হওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা রাজ্য সরকারের। এর আগে ওই ধরনের ঝুঁকিপূর্ণ স্কুলগুলোকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েল সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেছেন, তাদের দেয়া প্রস্তাবের বিষয়ে এখনও স্পষ্ট অবস্থান জানায়নি ইসরায়েল। হামাসের ওই নেতার অভিযোগ, যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তালবাহানা করে তুলছে। এবার এক নজরের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্তি আগামী জুলাই থেকে, ওবায়দুল কাদের। অনলাইন জুয়া আইনের দুর্বলতায় পাচার হচ্ছে হাজার কোটি টাকা। সরবরাহ ব্যবস্থার গলদে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, বলছেন বিশ্লেষকরা। যত্রতত্র পার্কিংয়ে মহাখালীতে হচ্ছে তীব্র যানজট। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। প্রথম শিশুশ্রম মুক্ত জেলা হচ্ছে ঠাকুরগাঁও। জিআই স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনার ব্যবসায়িক সম্ভাবনা। নির্বাচনী লড়াইয়ে থাকার দৃঢ় প্রত্যয় বাইডেনের। এবং উইম্বলডন নারী এককের ফাইনালে ক্রেচিকোভা ও পাউলিনি। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।